আসসালামু আলাইকুম। শেখ শাহিদুল সজীব আপনাদের সকলকে আমি আজকে ওয়েলকাম জানাচ্ছি। টুডেস টপিক ইজ অস্ট্রেলিয়া স্টাডি ভিসা সাবক্লাস ফ্রেশকে রিসেন্টলি স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে অ্যাসেসমেন্ট অন থেকে যে অ্যাসেসমেন্ট লেভেল অন থেকে অ্যাসেসমেন্ট লেভেল 3 তে ডাউনগ্রেড করা হয়েছে। অ্যাকচুয়ালি আমরা জানবো যে অ্যাসেসমেন্ট লেভেল 3টা আসলে কী? এটা কি আসলেই খুব বেশি ভয়ের? আমরা কি তাহলে আর অস্ট্রেলিয়াতে স্টাডি করতে যাব না? নাকি তাহলে এটার উত্তরণটা কী? আপনাদের সঙ্গে এই বিষয় নিয়ে আমি কথা বলবো। আর এই টপিকসগুলো যখন আমি আলোচনা করবো একটু কাইন্ডলি খেয়াল করে শুনবেন। টপিকসগুলো হয়তো আপনি এখান থেকে আপনার কী করণীয় সেটা জানতে পারবেন। আর অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট দিতে ভুলবেন না। তাহলে চলেন আমরা মেইন টপিক্সে চলে যাই। আমরা জানি যে আমরা অ্যাসেসমেন্ট লেভেল 3 নিয়ে কথা বলবো। আসলে এই যে টপিকটা, এই টপিকটাকে আমরা কীভাবে সাজিয়েছি সেটা একটু প্রথমে শেয়ার করি। প্রথম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং অফ অ্যাসেসমেন্ট লেভেল 3। অ্যাসেসমেন্ট লেভেলটা 3 আসলে কী? আমাদের চিলে কান নিয়ে গেছে, চিলের পিছে আমরা ছুটছি, আসলে কানটাকে হাতে দেখিনি যে কানটা জায়গায় আছে কিনা। তো প্রথমে আমরা যদি জানি অ্যাসেসমেন্ট লেভেলটা 3 কী, তাহলে আমাদের জন্য ইজি হয়ে যাবে সেই অনুযায়ী আমরা কীভাবে ডকুমেন্টসগুলো তৈরি করব, ভিসা রিফিউজাল কীভাবে অ্যাভয়েড করব, অথবা অ্যাপ্লিকেশনটাকে কী করে স্ট্রং করা যায়। এই 3 থেকে 4টা টপিকস নিয়ে আমরা কথা বলবো। ফুল টপিক্সটাকে সাজিয়েছি সাব টপিক্সগুলো দিয়ে। তাহলে প্রথমে আমরা চলে যাচ্ছি যে অ্যাসেসমেন্ট লেভেল 3টা কী। অ্যাসেসমেন্ট লেভেল 3টা হচ্ছে এভরি কান্ট্রি তাদের নিজস্ব কিছু রুলস রেগুলেশন থাকে যখন ভিসা অ্যাপ্লিকেশনগুলো করে অ্যাসেস করে। যেমন অ্যাসেসমেন্ট লেভেল 1-এ তারা একটু সফট অ্যাপ্রোচে দেখে, আর যখন অ্যাসেসমেন্ট লেভেল 3 হয় তখন তাদের ডকুমেন্টেশন যেগুলো আমরা সাবমিট করেছি সেগুলোকে পুঙ্খানুপুঙ্খরূপে দেখে, এবং কখনো কখনো তারা এডিশনাল ডকুমেন্টসও চাইতে পারে। যেমন হতে পারে আপনার যে জিএসটা আপনি লিখেছেন, তারপরে আপনি ফাইন্যান্সিয়াল ডকুমেন্টস যেগুলো দিয়েছেন, হয়তো বা ফাইন্যান্সিয়াল ডকুমেন্টসের ফুল সাপোর্টিং ডকুমেন্টসগুলো আপনি দেননি। আগে লেভেল অ্যাসেসমেন্ট 1 যখন ছিল আপনি পার পেয়ে গেছেন, কিন্তু লেভেল 3-তে এই সবগুলোই দেখবে। সো এটাই হচ্ছে অ্যাসেসমেন্ট লেভেল 3, অর্থাৎ এখন আগে থেকে আরও বেশি কঠিনভাবে প্রতিটা স্টেপ তারা চেক করবে, এবং আপনি ডকুমেন্টেশনগুলো যদি জেনুইন থাকে তাহলে আপনি ইজিলি ভিসা পেয়ে যাবেন। অর্থাৎ অ্যাসেসমেন্ট লেভেল 3-কে যদি আমি এক কথায় বলি, ইটস অল অ্যাবাউট ইউর জেনুইনিটি টেস্ট। চলুন এবার আমরা দেখি যে কীভাবে আমরা নিজেদেরকে তৈরি করলে অ্যাসেসমেন্ট লেভেল 3টা ইজিলি পাস করে যাব, অর্থাৎ আমরা ভিসা অ্যাপ্রুভাল আমাদের ইজিলি হয়ে যাবে। প্রথমে হচ্ছে ডকুমেন্টেশনগুলো। যদি ডকুমেন্টেশনের কথা বলি, আপনাকে অ্যাকাডেমিক ডকুমেন্টসগুলো সঠিকভাবে রেডি করতে হবে। আপনি যে জেনুইন স্টুডেন্টস, আপনার যে একাডেমিকের একটা ধারাবাহিকতা আছে, সেই ধারাবাহিকতা অনুযায়ী আপনাকে রেডি করতে হবে। ক্লিয়ার স্টাডি প্রোগ্রেশন আছে কিনা, অর্থাৎ আপনি এক্সাম্পল দিচ্ছি 2020-এ আপনি যদি এসএসসি পাস করেন তাহলে আপনার এইচএসসিটা জেনারেলি আপনার 2022-এ হওয়া উচিত। এরপর আপনার ব্যাচেলর যদি করেন তাহলে ব্যাচেলর আরও 4 থেকে 5 বছরের ভিতরে ব্যাচেলর হওয়া উচিত। মাস্টার্স থাকলে মাস্টার্স, অথবা ব্যাচেলরের পর যদি আপনি কোনো জবে থাকেন প্রপার জবটা আপনার আছে কিনা, এটা আপনার ডকুমেন্টেশনের মাধ্যমে প্রুফ করতে হবে। এরপরে আসতেছে গ্যাপ এক্সপ্লেনেশন, যেটা অলরেডি আমি বলে ফেলেছি যে অনেক সময় আমরা ব্যাচেলর করার পরে জবে ঢুকে যাচ্ছি, এরপরে 3-4-5 বছর পরে মনে হচ্ছে হ্যাঁ আমার একটা মাস্টার্স করা দরকার। তাহলে এই গ্যাপটাকে আমি কী করে এক্সপ্লেইন করব, সেটা আমরা সবাই জানি, বাট এখানে কিছু পয়েন্টস আপনাকে না বললে নয়। সেটা হচ্ছে, ধরেন আপনি যদি ব্যাচেলর শেষ করেন 2020-এ, আপনি মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতেছেন 2025-এ, তাহলে ইউ হ্যাভ টু জাস্টিফাই দিস 4 to 5 years। ইট মিনস আপনি কোনো একটা প্রতিষ্ঠানে জব করেছেন, এবং সেই প্রতিষ্ঠানের যে ডকুমেন্টসগুলো আপনি সাবমিট করবেন, সেই ডকুমেন্টসগুলোকে জেনুইন হতে হবে, আপনার পড়ালেখার সাথে জবটা যায় কিনা। তারপর হচ্ছে আপনি এরকম হতে পারে যে কোনো আত্মীয় স্বজন বা কারো কাছ থেকে একটা জব দেখিয়ে দিয়েছেন, আপনি ব্যাচেলর কমপ্লিট করার পরেই আপনি ম্যানেজমেন্ট, অর্থাৎ হায়ার ম্যানেজমেন্টে আপনি ঢুকে গেছেন। ইটস নট রিয়েলিস্টিক, হ্যাঁ না? সেই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি যদি ব্যাচেলর কমপ্লিট করেন, আপনি যে কোনো একটা জবে এক্সিকিউটিভ, সিনিয়র এক্সিকিউটিভ পদে ঢুকতে পারেন। এরপরে আপনি হয়তো বা 2-4 বছরের গ্র্যাজুয়েশনে প্রমোশন পেতে পারেন। বাংলাদেশের স্টুডেন্টরা যে ভুলটা করে, একটা জব দেখাচ্ছে, ব্যাচেলরের পরে সে কখনো কখনো এমডি হয়ে যাচ্ছে, কখনো কখনো সিনিয়র লেভেলের ম্যানেজার হচ্ছে, আসলে বাইরের দেশে এটা ইম্পসিবল। সেজন্য আপনার এই ডকুমেন্টসটা জেনুইন হয় না, তো ভিসা আপনি রিফিউজাল হতে পারে। এরপরে হচ্ছে আপনার কনফার্মেশন অফ এনরোলমেন্ট, অর্থাৎ সিওই যে ইউনিভার্সিটি বা কলেজ থেকে আপনি নেবেন সেটা জেনুইন হতে হবে। অর্থাৎ নিজে যদি অ্যাপ্লাই করেন, আমি সবসময় ইন্সপায়ার করি নিজে অ্যাপ্লাই করবেন। আর যদি মনে হয় না কোনো অথেন্টিক, আপনি এজেন্সিতে করাতে পারেন, বাট আপনার সিওইটা জেনুইন কিনা সেটা আপনাকে চেক করতে হবে। তো এই হচ্ছে একাডেমিক ডকুমেন্টস। পাশাপাশি আপনি জানেন আপনার যেহেতু অস্ট্রেলিয়া একটা ইংলিশ কান্ট্রি, সো আপনাকে
ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট, যেটা IELTS, PTE অথবা যে মেথডটা যে ইউনিভার্সিটি বা কলেজ অ্যাকসেপ্ট করে, সেইটাতে আপনাকে খেয়াল করতে হবে যে ওই পার্টিকুলার ইউনিভার্সিটি বা কলেজে আপনার পার্টিকুলার কোর্সের জন্য রিকোয়ারমেন্ট কত, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী নিজেকে প্রিপেয়ার করবেন। আর কাইন্ডলি আপনাদেরকে একটা ফ্রিতে উপদেশ দিচ্ছে, সেটা হলো যতই এজেন্সির কাছে যান না কেন, আপনি প্লিজ 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 পার্টিকুলার এই কলেজ ইউনিভার্সিটি কোন কোর্সে আপনি অ্যাপ্লাই করতেছেন সেই কোর্সটাকে একটু দেখেন, সেই পেজগুলোতে একটু ভিজিট করেন, রিকোয়ারমেন্টসটা কি, আদৌ ইউ আর এলিজিবল কিনা সেটা দেখেন। কোনো এজেন্সিতে বলে ইয়েস ইউ আর এলিজিবল, আমরা সব কিছু করে দেবো, আমাদের কাছে আসেন, প্লিজ ডোন্ট ট্রাস্ট দেম। আপনার হাতের কাছে মোবাইল আছে, জাস্ট ফিঙ্গার টিপস অ্যাওয়ে, নিজে ভিজিট করেন, নিজে জানেন। এরপরে আমরা চলে যাচ্ছি যে ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস এবং ডকুমেন্টেশন প্রিপারেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাংলাদেশের ক্ষেত্রে যে ভুলগুলো হয়, অনেকেই আপনাকে বলবে আমি তো করে দিচ্ছি, বাট এগুলো করবেন না। যদি আপনার প্ল্যান থাকে, লম্বা সময় থেকে প্ল্যানটা নেবেন, ফাইন্যান্সিয়ালি নিজেকে তৈরি করেন, ফ্যামিলি, বাবা মা যেই আপনাকে ফাইন্যান্স করতেছে তারও ট্যাক্স ফাইলগুলো সঠিক আছে কিনা, সোর্স অফ ইনকামগুলো ঠিক আছে কিনা, ব্যাংক সলভেন্সি যেখানে দেখাচ্ছেন জেনুইন কিনা। একটা সলভেন্সির উপরে কিছু স্টেপ, কিছু পয়েন্ট দেখে আমরা বুঝতে পারি এটা জেনুইন। এটা আমরা অন্য একদিন আলোচনা করব, বাট আপনার এই পুরো ব্যাপারটাকে সময় নিয়ে সঠিকভাবে আপনাকে করতে হবে। এরকম না যে ওভারনাইট আপনি একটা ব্যাংক সলভেন্সি বা স্টেটমেন্ট জমা দেবেন, এগুলো কখনোই করবেন না। আমরা আজকের যেহেতু স্বল্প সময়, ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্টস নিয়ে লম্বা একটা টপিকস বা সেশন হতে পারে, ইনশাল্লাহ ওটা আমরা করব। এরপরে হচ্ছে যে আপনার লিভিং কস্টটা আপনি ক্যালকুলেশন করবেন, কোন সিটিতে যাচ্ছেন, ওই ইয়ারের রিসেন্ট বা আপডেটেড ইনফরমেশন কি, সেই অনুযায়ী আপনার ব্যাংক সলভেন্সি থাকতে হবে, ইউনিভার্সিটি টিউশন ফি কত দিচ্ছেন, বাকি কত থাকতেছে, তারপরে ট্রাভেল অ্যান্ড আরেকটা খুব ইম্পর্টেন্ট OSHC, এটা আপনাকে সঠিকভাবে ক্যালকুলেশন করে জমা দিতে হবে। জেনুইন ট্রেসেবল ফান্ড হতে হবে, অর্থাৎ যে ফান্ডটা আপনাকে ভিসা এজেন্সি ট্রেস করতে পারে না, এরকম কোনো ব্যাংকে আপনি দেখাবেন না, বা এরকম কোনো মেথডে আপনি দেখাবেন না। সব কিছু যেন ফিজিবল হয়, ইজি অ্যাক্সেস হয়, এটা আপনাকে খেয়াল করতে হবে। আসে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ডকুমেন্টসগুলো কি, যে আমি এত কিছু বললাম, যেটা আপনাকে রিফ্লেক্ট করবে সেটা হচ্ছে GS, হাউ জেনুইন ইউ আর। একজন ভিসা অফিসার যখন দেখবে তখন আপনার GSটা ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি ভিসা অফিসার হতাম, বিলিভ মি, আমি প্রথম GSটাই দেখতাম, হয়তো অফিসারও এটা করে, কারণ আপনার GSটা হচ্ছে পুরোটা আপনার রিফ্লেকশন। এই যে আমি যত কথা বললাম সবগুলোতে আপনার GSের ভিতরে আপনাকে ধারাবাহিকভাবে লজিক্যালি আপনাকে ওখানে লিখতে হবে। তো কাইন্ডলি GSটা নিজে দেখেন। আপনার এখন অসংখ্য ওয়েবসাইট, অনেক জায়গায় এই ডকুমেন্টসগুলো আছে, আপনি নিজেও জানতে পারেন কী করে GSটা লিখতে হয়। প্রয়োজনে আপনি লিখে ড্রাফট করে আপনার এজেন্সিকে দেন, পরে আবার আপনি ওটা দেখেন, কিন্তু না দেখে কাউকে ছেড়ে দিয়েন না, ভাই আপু আপনি করে দেন, ভিসা রিফিউজাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো GSের ক্ষেত্রে আপনাকে কিন্তু খুব গুরুত্ব সহকারে, আপনি কেন অস্ট্রেলিয়া চুজ করতেছেন, আপনার UK ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রি আছে, যেখানে স্টুডেন্ট সবচেয়ে বেশি যায়, ইভেন অস্ট্রেলিয়া থেকে বেশি, USA কানাডাতে যাচ্ছে বা আদার্স কান্ট্রিতে যাচ্ছে, ইউরোপিয়ান ইউনিয়নে অনেক কান্ট্রিতে আছে সেম কোর্সটাই, কিন্তু তাদের থেকেও আপনি কেন অস্ট্রেলিয়াটাকে চুজ করছেন, এটা আপনাকে ক্লারিফাই করতে হবে, মেনশন করতে হবে উইথ লজিক। বি কেয়ারফুল অ্যাবাউট দিস। তারপরে আপনি এই কোর্সটা বা এই ইনস্টিটিউশনটা কেন চুজ করছেন, এই সেম কোর্সটা এক্সাম্পল যদি দিই, আপনি কোনো কোর্সে যাচ্ছেন টেকনোলজি রিলেটেড অথবা কম্পিউটার সায়েন্স রিলেটেড, তো সারা পৃথিবীর অনেক ইউনিভার্সিটি এই কোর্সটা কিন্তু আপনাকে অফার করতেছে, তাহলে কেন আপনি অস্ট্রেলিয়াতে এই পার্টিকুলার ইনস্টিটিউট বা ইউনিভার্সিটিতে এই কোর্সটা নিচ্ছেন। তো এটা আপনাকে জানতে হবে। আপনাদের জাস্ট 2 মিনিট একটা টিপস দিয়ে দিচ্ছি, আপনি ওই পার্টিকুলার ইউনিভার্সিটি বা ইনস্টিটিউটকে আপনি ভিজিট করবেন, তাদের ইউনিক সেলিং পয়েন্ট এগুলো আপনি দেখবেন, তাদের র্যাঙ্কিংগুলো দেখবেন, তাদের লোকেশনটা আপনি দেখবেন, এবং এই কোর্সের জব প্রবাবিলিটি অথবা স্টুডেন্ট জব স্যাটিসফ্যাকশন কেমন, আপনি সব কিছু ওয়েবসাইটেই পাবেন। বাইরের দেশ ইউনিভার্সিটি ওয়েবসাইটগুলো ফুললি ইনফরমেটিভ, তো এইগুলোর আনসার কিন্তু ওয়েবসাইটেই দেওয়া আছে, সো আপনার কারো কাছে যেতে হবে না, ওয়েবসাইট থেকেই আপনি আপনার মতো করে প্যারাফ্রেসিং করে GSে কিন্তু লিখতে পারেন। এরপরে ওই কোর্সটা স্পেশালি আপনি দেখবেন, প্রতিটা ইউনিভার্সিটির কোর্সগুলোকে মডিউল, আপনার প্রতিটা মডিউল থেকে আপনার আউটকামটা কী হবে আপনি জানতে পারবেন। সো মডিউল থেকে যখন আউটকাম জানবেন, তখন কিন্তু আপনি ইজিলি এটা আপনার GS ইনক্লুড করতে পারবেন। অর্থাৎ এই কোর্সটা করে আপনি এক্স্যাক্টলি কী শিখতেছেন, আপনার ফিউচার ক্যারিয়ার কেমন হতে পারে, সব কিছু কিন্তু ওয়েবসাইট দেওয়া আছে। সো আপনাকে
জাস্ট গুগলিং করে বা এখান থেকে সেখান থেকে ইচ্ছা মতোটা লিখে দিলেন, আপনি জাস্ট এন এক্সাম্পল কম্পিউটার সায়েন্সে আপনি লিখে দিচ্ছেন এমবি রিলেটেড কিছু, তো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। সো ভিজিট দ্য পার্টিকুলার ওয়েবসাইট দ্য ইউনিভার্সিটি অ্যান্ড দ্য মডিউল, ইউ উইল ফাইন্ড এভরিথিং, অল ইউর আনসার্স আর দেয়ার। এবার আপনাকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি, সেটা হলো আমি নিজে অনেক ডকুমেন্ট দেখছি, স্টুডেন্ট পারপাস স্টেটমেন্ট, জিএস। একটা স্টুডেন্ট ক্যারিয়ার যখন লেখে যে তার ক্যারিয়ার প্ল্যানটা কি, ফর এক্সাম্পল সে যাচ্ছে এমবিএ করতে অথবা অন্য কোনো রিলেভেন্ট কোর্সে যাচ্ছে, সে ক্যারিয়ার প্ল্যানে লিখতেছে যে আফটার completion of this course I will be the MD of my company or another company. Just think about it. আপনি একটা একটু চিন্তা করে ভাবেন, একটা গ্র্যাজুয়েশন করার পরে একটা এমডি হওয়া যায় না। একটা এমডি হতে হলে তার যেমন একাডেমিক নলেজ দরকার, প্র্যাকটিক্যাল নলেজও দরকার। অর্থাৎ অ্যাটলিস্ট যদি আপনি এই কোম্পানিটা নিজে না দেন, যদি আপনি প্রফেশনাল ক্যারিয়ার ডেভেলপ করতে যান, আপনাকে 10-15 বছরের জব তো করতে হবে নাকি? আপনি একটা এমবিএ করলেন, আপনি এমবি হয়ে গেলেন, এটা আসলে ফিজিবল না। তো যখন এই কথাগুলো লিখবেন, বি কেয়ারফুল। আপনি একটা এমবিএ করে আপনি বলতে পারেন যে আমি এক্সাম্পল দিচ্ছি, আপনি হেসের এমবিএ করছেন, আপনি বলতে পারেন আমি বেক্সিমকো গ্রুপ অথবা স্কোয়ারের আমি হেসের ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে জয়েন করতে চাই। ইটস ভেরি লজিক্যাল। বাট আবার এটাও লিখতে পারেন যে আফটার 10 years যে আমি ওই কোম্পানির বা ওই ডিপার্টমেন্টের হেড হিসেবে দেখতে চাইতেছি। সো দিস ইজ কল লজিক্যাল রিজনিং। এই জিনিসগুলো যখন আমরা দিব না, তখন কিন্তু ব্যাপারটা হাস্যকর হয়ে যায়। সো ভিসা অফিসার বা কেস অফিসাররা যদি মনে করে যে না, হি ইজ নট এ জেনুইন স্টুডেন্ট, সো আপনি এই ব্যাকগ্রাউন্ড থেকে আপনি রিফিউজাল হতে পারেন। এবার চলে যাচ্ছি যে আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আপনাকে স্ট্রং টাইস দেখাইতে হবে আপনার হোম কান্ট্রির সাথে। স্ট্রং টাইস বলতে কি বোঝাচ্ছে, আপনি যে দেশে ফিরে আসবেন এইটার লজিকটা কি ওরা খুঁজতে থাকে। যদি আপনি খুব আবেগের বশীভূত হয়ে লেখেন যে অস্ট্রেলিয়া ইজ এ রিসার্চ কান্ট্রি, ভেরি নাইস কান্ট্রি, ইংলিশ কান্ট্রি, আফটার কমপ্লিশন মাই কোর্স অর প্রোগ্রাম আই উইল ওয়ার্ক অ্যাট অস্ট্রেলিয়া ব্যাংক, বিমা অথবা এনিথিং দিলেন, ইউ উইল বি স্টেটে রিফিউজড। কারণ অস্ট্রেলিয়া আপনাকে ভিসা দিচ্ছে না ওই দেশে থাকার জন্য, আপনাকে দিচ্ছে পার্টিকুলার পড়ার জন্য। সো আপনাকে এই ক্ষেত্রে অনেক বেশি চুজি হইতে হবে। আপনাকে বাংলাদেশে যে ফিরে আসবেন, আপনার যে ফ্যামিলি আছে, আপনার যে প্রপার্টি আছে, বা আপনি যদি জব করে গেছেন অথবা আপনি যে ক্যারিয়ার বিল্ড আপ করতে চাচ্ছেন বাংলাদেশে, এগুলো লিখতে হবে। এবং শুধু লেখার জন্য না, এগুলোর রিজনিংগুলো থাকতে হবে, যেন ওরা বুঝতে পারে যে না, ইউ উইল কাম ব্যাক টু বাংলাদেশ আফটার কমপ্লিশন দিস প্রোগ্রাম। চলে যাচ্ছে আমরা, আসলে এটা বলতে কষ্ট হয় বাট বলতেই হচ্ছে, যে কিছু কমন রিফিউজাল রিজনস কেন আমাদের ভিসাগুলো রিফিউজ হয়। ইটস ভেরি সিম্পল, জাস্ট আমাদের সচেতনতার অভাবে আমাদের ভিসাগুলো রিফিউজ হয়, অথবা অতিমাত্রায় আমরা নির্ভরশীল হয়ে যাই কোনো এজেন্সির উপরে। আসলে যে এজেন্সি যিনি আপনার ফাইলগুলো প্রসেস করতেছেন তিনি দক্ষ কিনা, তিনি এই ব্যাপারে জানেন কিনা, না শুধু জবের জন্য জব করতেছেন আপনি জানেন না। সো আপনি যদি নিজে সচেতন না হন, তাহলে কিন্তু এজেন্সি আপনাকে ভিসা দিতে পারবে না। এজেন্সি আপনাকে অ্যাসিস্ট করতে পারে, বাট ভিসা দেওয়ার অথরিটি কিন্তু পার্টিকুলার ওই কান্ট্রির হোম অ্যাফেয়ার্স, হোম ডিপার্টমেন্ট। তো এই ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যে কমন রিফিউজালগুলো কী কারণে হয়। ভেরি সিম্পল, একটা হচ্ছে উইক বা সাডেন ফান্ড যদি আপনি দেখান। লেট মি ক্লারিফাই ইউ। এক্সাম্পল হচ্ছে আপনি হঠাৎ করে আপনার অ্যাকাউন্টে 50 লক্ষ টাকা দেখাই দিয়েছেন, আফটার 4 months অথবা 3 months অথবা 6 months আপনি প্রিন্ট করে দিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, আমরা কিন্তু অ্যাসেসমেন্ট 3 কথা বলতেছি। যদি অ্যাসেসমেন্ট 1 হয়তো আপনি পার পেয়ে যেতেন, যখন অ্যাসেসমেন্ট 3-তে কেজওয়ার্কার আপনাকে প্রশ্ন করতে পারে যে এই ফান্ডটা আসছে কীভাবে, তখনই হচ্ছে যে সোর্স অফ ফান্ড বা সোর্স অফ ইনকাম অফ ইউর স্পন্সর। যদি আপনার বাবা মা বা ভাই বোন হয়, তখন কিন্তু আপনাকে তার সোর্স অফ ফান্ড দেখাতে হবে যে এই 50 লক্ষ টাকা কীভাবে আসছে। ওনার জব, উনি ঘর বাড়ি বিক্রি করছে অথবা ফ্ল্যাট বিক্রি করছে, এই টাকাটার আপনাকে প্রপারলি দেখাইতে হবে এবং সোর্সগুলো দেখাতে হবে। পাশাপাশি যিনি আপনার স্পন্সর, তার যদি এটা জব হয়, ইনকাম হয়, সেটা কি তার ট্যাক্স ফাইলে রিফ্লেক্ট করছে কিনা, আদৌ তার ট্যাক্স ফাইল আছে কিনা, এই জিনিসগুলো কিন্তু খেয়াল করতে হবে। তো আমি শুরুতেই বলেছিলাম, যদি আপনি প্ল্যান করেন যে আপনি বিদেশে পড়ালেখা করবেন, অস্ট্রেলিয়া, ইউকে, ইউএসএ, কানাডা, আয়ারল্যান্ড, যে কোনো জায়গায় এক্সেপ্ট ইউকে এখন এই কড়াকড়ির ভিতর নেই, তবে আপনাকে কিন্তু ভেরি কেয়ারফুলি সবগুলো ডকুমেন্টস 1 by 1 রেডি করে রাখতে হবে, যেভাবে আমি এখন বলতেছি। অর্থাৎ আগে আপনাকে জানতে হবে প্রসেসটা, এরপরে আপনি ডকুমেন্টেশনগুলোতে কাজ করবেন। এবার চলে আসছি যে ইরিলেভেন্ট কোর্স চয়েস। আপনি কমপ্লিট করছেন বিবিএ, আপনি এখন চলে যাচ্ছেন এমন একটা কোর্সে যেটা বিবিএর সঙ্গে কিছুই যায় না, অথবা আপনি কমপ্লিট করছেন সিএসসি, বাংলাদেশের স্টুডেন্ট যেটা নর্মালি করে থাকে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। আপনি এখন
চলে যাচ্ছেন এমন একটা কোর্সে সিএসসির সঙ্গে কোনো রিলেশনই নেই, সেই ক্ষেত্রে আপনার জেনুইনিটিতে প্রবলেম। সো কেউ আপনাকে রিকোয়েস্ট করে দেবে, বাট আপনি সিএসসি করার পরেও কিন্তু এমবিএ করতে পারতেছেন, এটা সমস্যা না। কারণ এমবিএ একটা গ্লোবাল ডিগ্রি। আপনি যদি কোনো সিএসসি করার পর এক্সাম্পল আপনি ছোটো একটা ফার্ম দিয়েছেন, জব করতেছেন না, আপনার নিজের বিজনেস, তো আপনি ওই সিএসসি রিলেটেড বিজনেস যেমন আপনাকে ম্যানেজ করতে হয়, সাথে সাথে কিন্তু আপনার হিউম্যান রিসোর্সকেও ম্যানেজ করতে হয় অ্যাজ এ ওনার অর দ্য হেড অফ দিস কোম্পানি। পাশাপাশি আপনার অনেকগুলো স্টেক হোল্ডার, তাদের সঙ্গে আপনাকে ডিল করতে হয়। সো ইউ ক্যান ডু এমবিএ, ইটস ভেরি লজিক্যাল। বাট এমন কোনো কোর্স করা যাবে না যেটার সঙ্গে নেক্সট কোর্সের বা আগের কোর্সের কোনো রিলেশন নেই, বা ভিতরে আপনার জবের কোনো রিলেশন নেই। সো রিলেশনগুলো ভেরি লজিক্যাল হতে হবে, আপনার ভিসা হবে। যদি ইলজিক্যাল রিলেশন হয়, আপনার কিন্তু ভিসা হবে না, অর্থাৎ আপনি ডিনাই হয়ে যাবেন। এরপরে হচ্ছে ফেক বা ইনকনসিস্টেন্ট ডকুমেন্টস। আপনি ফেক ফ্যাব্রিকেটেড ডকুমেন্টস প্রডিউসড করলে অ্যাসেসমেন্ট লেভেল থেকে তো অবশ্যই আপনি ধরা খাবেন। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এটা নিয়ে আমি কথা বলতেছি না, ফেক তো ফেকই, ফেকের কোনো জেনুইনিটি নেই। সো ফেক আপনাকে জেনুইন স্টুডেন্ট হিসেবে প্রুভ করতে পারবে না। সো বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। এবার আমরা চলে যাব যে এই সমস্ত কিছুর পরেও আমরা কি আদৌ ভিসা সাকসেসটাকে ইমপ্রুভ করতে পারি কিনা। একটা কথা আপনাদেরকে জানাই রাখি, সেটা হলো পৃথিবীর অনেক কান্ট্রিতেই এরকম ঘটনা ঘটে। কখনো কখনো পার্টিকুলার প্রভিন্সকেও নিষেধ করে দেয়। আপনি জানেন কিছুদিন আগে ইউকে সিলেট রিজন থেকে বা অনেকগুলো ইউনিভার্সিটিকে তারা ব্যান করে দিয়েছিল। এখনও বাংলাদেশে অনেকগুলো ইউনিভার্সিটি ব্যান্ড আছে ইউকের জন্য। তো এটা নিয়ে ভয়ের কিছু নাই, যদি আপনি জেনুইন হন, জেনুইন ডকুমেন্টস প্রডিউস করেন, সো ইটস ইজি। সো এটা হচ্ছে যারা জেনুইন ডকুমেন্টস প্রডিউস করতে পারে না, ফেক ডকুমেন্টস দেয়, অথবা যাদের জিএস সঠিক নেই, ফাইন্যান্সিয়াল প্রুফ নেই, অথবা আপনার আপনার যে ইন্টেনশন যেটা আছে সেটা সঠিক নেই, সো এরা প্রথম থেকে এই পর্যন্ত সবসময় এরা রিফিউজড হবে। সো আপনাকে যেটা করতে হবে, রেলিভেন্ট কোর্স আপনি চুজ করবেন, মেনটেন স্ট্রং ফাইন্যান্সিয়াল হিস্ট্রি, এবং আপনার প্রুফ এভিডেন্স থাকতে হবে। পার্সোনাল জিএস যেটা করবেন, এটা আমি একটু আগে বলছি, ওভাবেই করবেন। আর আর্লি অ্যাপ্লাই করবেন, একদম এন্ডে অ্যাপ্লাই করবেন না। যথেষ্ট সময় নিয়ে আপনি অ্যাপ্লিকেশনটা করবেন। আপনাকে জানতে হবে কখন কোর্স শুরু হচ্ছে, কখন আপনাকে যাওয়া উচিত, কখন আপনার ভিসা অ্যাভেল করতে হবে। সব কিছু এজেন্সির উপর বসে ছেড়ে দিবেন না, নিজেকে জানতে হবে। আর লাস্ট কথা, ইউ হ্যাভ টু বি অনেস্ট। সো আজকের জন্য এটাই ছিল আমার একটা টপিকস। সো আশা করি ইনশাল্লাহ নেক্সট অন্য কোনো কান্ট্রি নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভেরি সুন। থ্যাংক ইউ ভেরি মাচ। লাইক, শেয়ার, কমেন্ট দিতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।